তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করা একটি ছোট্ট ছেলে, যে ছেলেটির আকাশে ওড়ার স্বপ্ন ছিল, আর ওই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য ছেলেটি রোজ সকাল 4টের সময় উঠে কয়েক মাইল পায়ে হেঁটে পাশের গ্রামে যেত ফ্রিতে টিউশনি পড়ার জন্য, আর ফিরে এসে পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য পেপার বিক্রি করার কাজ করা শুরু করে দেয়। রাতের সময় গ্রামে যেখানে আলো দেখতে পেত, ছেলেটি সেখানেই চুপচাপ পড়তে বসে যেত। আর ওই ছেলেটি পরবর্তীতে ভারতকে মহাকাশে পৌঁছে দেয় এবং ভারতকে পরমাণু মহাশক্তিতে পরিণত করে। আর ওই মানুষটি পৃথিবীর সবথেকে বড় লোকতন্ত্রের মহানায়ক হয়ে যান। আর আমি যে মহান মানুষটার কথা বলছি, ওনার কোনো পরিচয় করানোর দরকার নেই, বরং ওনার নাম শুনলেই প্রতিটা ভারতবাসীর বুক গর্বে ভরে ওঠে। আমি কথা বলছি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া স্যার এপিজে আব্দুল কালাম সম্পর্কে। একটি এমন মানুষ যার কোনো রকমের হেটার্স ছিল না। ওনার মুখে থেকে বার হওয়া প্রতিটা শব্দ আজকের যুবকদের জন্য অনেক বড় শিক্ষা। আর ওনাকে এই পৃথিবীর মানুষ এত বেশি সম্মান করতেন যে 26শে মে 2005 সালে যখন আব্দুল কালাম স্যার সুইজারল্যান্ডে পা রাখেন, তখন ওনার সম্মানে ওই দেশের সরকার ওই তারিখকে সায়েন্স ডে হিসাবে ঘোষণা করে দেন। কিন্তু আপনি কি জানেন, একটি ছোট্ট গ্রাম থেকে বাইরে বেরিয়ে এসে ভারতের রাষ্ট্রপতি হওয়া পর্যন্ত ওনার এই সফর কত বেশি কঠিন ছিল? এখানে অন্য কোনো মানুষ থাকলে তিনি মাঝপথেই হার মেনে নিতেন। এমনকি কালাম স্যার নিজেও একবার নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন। আর আজ আমি আপনাদের স্যার এপিজে আব্দুল কালামজির ওই স্ট্রাগল স্টোরি সম্পর্কেই বলবো, যা আপনাকে আপনার জীবনের প্রতিটা কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করার সাহস দেবে। তো চলুন শুরু করা যাক। 15ই অক্টোবর 1931 সাল তামিলনাড়ুর রামেশ্বরমে একটি ছোট্ট পরিবারে আব্দুল কালামের জন্ম হয়। ওনার বাবা একটি নৌকা চালাতেন এবং অনেক কষ্টের সঙ্গে নিজের পরিবার চালাতেন। একটি ছোট্ট বাড়িতে নিজের 4টি ভাই বোন এবং নিজের বাবা মায়ের সঙ্গে থাকতেন। আর সন্ধে হবার পরেই ওনাদের বাড়ি অন্ধকার হয়ে যেত, আর যে অল্প একটু আলো আসতো সেটা হলো চাঁদের আলো। আর কখনো কখনো লণ্ঠন জ্বালানোর জন্য তেল কেনা হতো, যেটাকে কালাম স্যার রাতে পড়ার জন্য ব্যবহার করতেন। অন্যদিকে ওনার বাবা মা অন্ধকারে বসে থাকতেন আর নিজের ছেলেকে পড়ার জন্য লণ্ঠন দিয়ে দিতেন। কালাম স্যারের পড়াশোনার এত বেশি শখ ছিল যে মাত্র 8 বছর বয়সে যখন উনি জানতে পারেন যে ওনার গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে এমন একটি টিচার আছেন যে টিচার ফ্রিতে গণিত শেখান। কিন্তু ওই টিচারের একটি নিয়ম ছিল, উনি সকাল 4টে থেকে 5টার সময়ের মধ্যে কেবলমাত্র সেই সমস্ত স্টুডেন্টদেরকে পড়াবেন যারা স্নান করে আসবে। এরপরে মাত্র 8 বছর বয়সে কালাম স্যার সিদ্ধান্ত নেন, আমি অঙ্ক শিখবই। আর এরপরে ঠান্ডা হোক গরম অথবা বৃষ্টি, উনি প্রতিদিন সকালে ঠান্ডা জলে স্নান করে তৈরি হয়ে ওই মাস্টারের কাছে অঙ্ক করার জন্য চলে যেতেন। আর এরই মাঝে ওই ছেলেটির সঙ্গে এমন একটি ঘটনা ঘটে যা ভারতবর্ষের ভবিষ্যৎকে পরিবর্তন করে দিয়েছে। আসলে অনেকবার কালাম স্যার ওনার বাবাকে সাহায্য করার জন্য যেতেন আর ঘন্টার পর ঘন্টা সমুদ্রের ধারে বসে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। আর এরপরে একদিন উনি খোলা আকাশে উঠতে থাকা পাখিদের দেখে পাইলট হবার স্বপ্ন দেখেন। উনি বলতেন, স্বপ্ন তখনই সত্যি হয় যখন আমরা সেটাকে দেখা শুরু করি। কিন্তু এই স্বপ্নের রাস্তায় অনেক বেশি বাধা ছিল, যার মধ্যে একটি হলো অর্থের অভাব। মাত্র 10 বছর বয়সেই কালাম স্যার বুঝতে পেরেছিলেন যে ওনাকে ওনার পরিবারের কাজে সাহায্য করা দরকার। আর এই কারণে উনি পেপার বিক্রি করা শুরু করে দেন। কালাম স্যার প্রতিদিন সকালে নিজের সাইকেলে করে রেল স্টেশনে গিয়ে সেখান থেকে নিউজ পেপার নিয়ে আসতেন। এরপরে সমগ্র গ্রামে বাড়ি বাড়ি সেই নিউজ পেপার পৌঁছে দিতেন। আর এই পেপার বিক্রি করতে করতে উনি সম্পূর্ণ পেপার পড়ে ফেলতেন। দুপুরটা উনি লাইব্রেরিতে কাটাতেন আর জ্ঞানের খোঁজে বই পড়তে থাকতেন। কালাম স্যার বলতেন, সবসময় বড় স্বপ্ন দেখা উচিত, কারণ ছোট স্বপ্ন দেখাটা হলো অপরাধ। কিন্তু উনি ওনার স্বপ্ন পূরণ করতে গিয়ে ফেল হয়ে যান। আসলে কালাম স্যারের পরিবারের প্রত্যেকেই চাইতেন যে কালাম স্যার যেন ওনার ফাইটার প্লেনের পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করেন। আর এই কারণেই 1951 সালে ওনাকে কলেজে অ্যাডমিশন করানোর জন্য ওনার বড় বোন নিজের সোনার বালা বন্ধক রেখে কালাম স্যারকে টাকা দেন। এরপরে কালাম স্যারও অনেক বেশি পরিশ্রম করেন আর ফিজিক্সের ডিগ্রি নিয়ে 1955 সালে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং করার জন্য পৌঁছে যান, যেখানে উনি একটি প্রজেক্টের উপরে কাজ করছিলেন। কিন্তু সময় পার হয়ে যাচ্ছিল আর কোনোভাবেই উনি ওনার প্রজেক্ট শেষ করতে পারছিলেন না। আর এটা দেখে কলেজের প্রফেসর অনেক বেশি রেগে যান। আর এরপরে ওই কলেজের প্রফেসর রেগে গিয়ে কালাম স্যারকে বলেন, যদি তুমি 3 দিনের মধ্যে এই প্রজেক্ট পূর্ণ না করো তাহলে আমি তোমার স্কলারশিপ ক্যান্সেল করে দেব। আর এটা শুনে কালাম স্যার এত বেশি ভয় পেয়ে যান যে আগামী 3 দিন পর্যন্ত উনি রাতে না ঘুমিয়ে দিনরাত ওই প্রজেক্টের উপরে কাজ করেন আর ওই প্রজেক্টকে সম্পূর্ণ করেন, যা দেখে কলেজের প্রফেসর অনেক খুশি হন। আর ওই প্রফেসর কালাম স্যারকে বলেন, আমি জানতাম তোমার মধ্যে এই ক্ষমতাটা আছে,
কিন্তু আমি দেখতে চাইছিলাম তুমি কঠিন পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করো। আর এই ঘটনাটা কালাম স্যারের মধ্যে অনেক বেশি আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। আর বলা হয় সবকিছু যদি সহজেই পাওয়া যায় তাহলে কোনো মানুষ মহান কি করে হবে। আর ওনাকে মহান তৈরি করার জন্য প্রকৃতি ওনার সঙ্গে এমন ব্যবহার করেছে যেটা হয়তো কোনো সাধারণ মানুষ ভাবতেও পারবে না। কালাম স্যার ওনার স্বপ্নকে পূর্ণ করার জন্য ইন্ডিয়ান এয়ারফোর্সের এক্সাম দেন আর ইন্টারভিউ দেওয়ার জন্য দেরাদুনে পৌঁছে যান। কিন্তু দুর্ভাগ্যের কারণে বায়ুসেনাতে কেবলমাত্র 8টি ভ্যাকেন্সি ছিল আর কালাম স্যারের র্যাঙ্ক ছিল 9। আর উনি ওনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে গিয়ে ফেল হয়ে যান। ওই সময় যুবক কালাম স্যার নিজের চোখের সামনে প্রতিটা স্বপ্ন ভেঙে যেতে দেখতে পাচ্ছিলেন। দুঃখ কষ্ট এত বেশি ছিল যে ওনার মধ্যে নিজের জীবন শেষ করে দেওয়ার চিন্তা চলে আসে। ওই সময় উনি উত্তরাখণ্ডের ঋষিকেশে চলে যান আর সেখানে উনি স্বামী শিবানন্দের সাক্ষাৎ পান। স্বামী শিবানন্দ কালাম স্যারকে জিজ্ঞেস করেন কি হয়েছে। এটা শুনে কালাম স্যারের চোখে জল চলে আসে। এরপরে স্বামীজিকে নিজের সমস্ত কথা খুলে বলেন যে আমার বোন আমাকে পড়ানোর জন্য নিজের গহনা বন্ধক রেখেছিল, কিন্তু আমি ফেল হয়ে গেছি। এখন আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছি না যে আমি আমার জীবনে কি করব। তখন স্বামীজি ওনাকে বলেছিলেন, বেটা তুমি অসফল হওনি, উপরওয়ালা তোমার জন্য এর থেকেও বড় কিছু ভেবে রেখেছেন। এই কারণে মন খারাপ করো না, তুমি ফিরে যাও আর নতুন কিছু করার চেষ্টা করো। স্বামীজির এই কথা শুনে আব্দুল কালাম স্যার ফিরে আসেন। এরপরে উনি DRDOতে জয়েন করেন, কিন্তু এখানে ছোটখাটো প্রজেক্টে কাজ করে উনি খুশি ছিলেন না। আর ওই সময় ওনার পরিচয় হয় বিক্রম সারাভাইয়ের সঙ্গে। আর এরপরে বিক্রম সারাভাই APJ আব্দুল কালাম স্যারকে নিজের ছাত্র তৈরি করে নেন। এরপরে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি অফ স্পেস রিসার্চ সেন্টারে ট্রান্সফার হয়ে যান, যেখানে ওনার প্রথম মিশন ছিল ভারতের প্রথম রকেট তৈরি করা। কিন্তু শুরুর স্টেজে থাকার কারণে ওনার কাছে না কোনো ওয়ার্কশপ ছিল আর না কোনো অফিস ছিল। সবকিছু অনেক কঠিন মনে হচ্ছিল। তখন কালাম স্যার ওনার টিমকে বলেন আমাদের হার মানা উচিত নয় আর কোনো পরিস্থিতিকে আমাদের হারিয়ে দেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। এরপরে উনি কেরালার একটি চার্চকে নিজের ওয়ার্কশপ তৈরি করেন আর সেখানকার ফাদারের বাড়িতে নিজের অফিস তৈরি করেন। আর এরপরে সরকারের থেকে পাওয়া অল্প কিছু টাকা দিয়ে সম্পূর্ণ রকেট তৈরি করেন। কিন্তু এখানেই সমস্ত সমস্যা শেষ হয়ে যায়নি, কারণ ওই রকেটকে লঞ্চ প্যাড পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তাদের কাছে কোনো কিছু ছিল না। এরপরে রকেটের সমস্ত পার্টস আলাদা করে প্রতিটা পার্টসকে গরুর গাড়ি এবং সাইকেলে করে লঞ্চ প্যাডের কাছে নিয়ে যাওয়া হয়। এত সমস্যার পরে 21শে নভেম্বর 1963 সালে ওই রকেট লঞ্চ করে ভারতবর্ষ মহাকাশে নিজের প্রথম পা রাখে। কিন্তু আপনি কি জানেন এই যে মিসাইল ম্যান, যিনি ভারতবর্ষকে এত শক্তিশালী তৈরি করেছেন, ওনার নাম মিসাইল ম্যান একটি সফল নয় বরং একটি ফেল প্রজেক্টের কারণে দেওয়া হয়। আসলে 1969 সালে আব্দুল কালাম স্যার ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ প্রজেক্ট SLV-3 ডাইরেক্টর হন, কিন্তু ওই সময় মানুষ স্পেসের গুরুত্বটা বুঝতো না। আর এই কারণে মানুষ অনেক রকমের প্রশ্ন করা শুরু করে আর ওনাকে এই মিশনের জন্য অনেক কম বাজেট দেওয়া হয়। কিন্তু তারপরেও কালাম স্যার এই মিশনের জন্য এত বেশি ডেডিকেটেড ছিলেন যে উনি ওনার কেরিয়ারের একটা উইকেন্ডও ছুটি নেননি আর দিনরাত পরিশ্রম করে SLV-3 রেডি করেন। ওই সময় ওনার বাবা মারা যান, কিন্তু তারপরেও উনি ওনার লক্ষ্য ছাড়েননি। উনি এই প্রজেক্টটাকে নিজের জীবনের সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পূর্ণ করেন। আর আগস্ট 1979 সালে ওনার 10 বছর পরিশ্রমের আসল পরীক্ষা হয়, অর্থাৎ রকেট লঞ্চ হয়। তখন ওই রকেট আকাশ না ছুঁয়ে সমুদ্রের মাঝে গিয়ে ভেঙে পড়ে। ওই সময় মানুষ কালাম স্যারকে অনেক রকমের কথা শোনায়। এমন পরিস্থিতিতে যে কোনো মানুষে হার মেনে নিত, কিন্তু কালাম স্যার হার মানার পরিবর্তে এই ফেলিওরের সমস্ত দায়িত্ব নিজে নেন। আর এরপরে মাত্র 1 বছরের মধ্যে 18 জুলাই 1980 সালে SLV-3 রোহানি রকেট সাকসেসফুলি লঞ্চ করে ভারতবর্ষের পতাকা মহাকাশে পৌঁছে দেন। এরপরে উনি ভারতের আরও অনেক মিসাইল যেমন অগ্নি পৃথিবী সফলভাবে সম্পূর্ণ করেন, যে কারণে ওনাকে 1981 সালে পদ্মভূষণ, 1990 সালে পদ্মবিভূষণ দিয়ে সম্মানিত করা হয়। কিন্তু যে উপলব্ধির কারণে ওনাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল সেটা হলো পোখরান-2। স্যার আব্দুল কালাম সহ ভারতবর্ষের আরও কিছু মহান বৈজ্ঞানিক এবং ইন্ডিয়ান আর্মি মিলে আমেরিকার স্যাটেলাইটের চোখে ফাঁকি দিয়ে ভারতের দ্বিতীয় নিউক্লিয়ার মিসাইল টেস্ট করেন। আর এর সঙ্গেই ভারত নিউক্লিয়ার সুপার পাওয়ার দেশ হয়ে যায়। আপনাদের মধ্যে অনেক কম মানুষই জানে কালাম স্যার অল্প কিছু সময়ের জন্য নাসাতেও ট্রেনিং নেবার জন্য গিয়েছিলেন। ওখানকার ম্যানেজমেন্ট ওনাকে দেখে এত বেশি ইমপ্রেস হয়ে গেছিলেন যে ওনারা কালাম স্যারকে নাসাতে জব অফার করেন। তখন কালাম স্যার হাসেন আর ভারতকে স্পেসে পৌঁছানোর জেদের সঙ্গে দেশে ফিরে আসেন আর ওই জেদটাকেও পূর্ণ করেন। আর এরপরে 25শে জুলাই 2002 সালে APJ আব্দুল কালাম স্যার ভারতের 11তম রাষ্ট্রপতি হন। কিন্তু আপনাদের এটা জেনে গর্ব হবে যে কখনোই উনি ওনার প্রেসিডেন্ট হবার স্যালারি পর্যন্ত নেননি, বরং উনি ওনার স্যালারি গরিব এবং পিছিয়ে পড়া গ্রামে ডোনেট করে দিতেন।
যাতে সেখানেও স্কুল তৈরি হতে পারে। আর সেখানে যদি এমন কোনো বাচ্চা থাকে যে তার জন্য অনেক বড় একটি স্বপ্ন দেখে, তাকে যেন ওনার মতো সংঘর্ষ করতে না হয়। এরপরে 27শে জুলাই 2015 সালে আমরা স্যার এপিজে আব্দুল কালামকে চিরদিনের জন্য হারিয়ে ফেলি। কিন্তু স্যার এপিজে আব্দুল কালাম আজও আমাদের মনের মধ্যে বেঁচে আছেন, আর ওনার কথা আজও শুনলে আমাদের মন খুশিতে ভরে যায়। আর আজ কেবলমাত্র সহজ জীবন চ্যানেলের জন্য নয়, বরং এপিজে আব্দুল কালাম স্যারের জন্য এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট সেকশনে ওনার প্রশংসার জন্য কয়েকটা কথা অবশ্যই লিখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।